গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, চলো এক কাপ চা খেয়ে আজকের ম্যাথ ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে প্রত্যেকে প্রতিদিনের মতো আজকেও তোমরা আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করার চেষ্টা করবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে আমি করার আগে। তাহলে ক্লাসের মধ্যে স্যার প্র্যাকটিস এবং রিভিশন একই সঙ্গে হয়ে যাবে, যেহেতু আমাদের কাছে সময় বেশি নেই। আমি প্রত্যেক দিন একই কথা বলে আসছি স্যার, আজকেও সেই কথাটাই বললাম। আর ক্লাসটাতে যুক্ত হওয়ার আগে একবার তোমরা প্রত্যেকে ক্লাসটাকে স্যার শেয়ার করে দেবে এবং ক্লাসটাকে লাইক করে দেবে। চলো প্রথম প্রশ্নের সঙ্গে আমরা শুরু করব। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, চলো প্রত্যেকে একবার করার চেষ্টা করবে, করে চলো আমাকে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে স্যার। বয়স সম্পর্কিত অঙ্ক রয়েছে, এজ রিলেটেড। চলো কি বলছে, এক্স ওয়াই এবং জেড এর বর্তমান বয়সের যোগফল হচ্ছে 165 বছর, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনজনের বর্তমান বয়সের যোগফলের সমষ্টি, আচ্ছা সমষ্টি হচ্ছে বয়সের সমষ্টি কত 165, অর্থাৎ 165 কি বলেছে বছর। স্যার বলছে যে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5:7 ছিল। কত বছর আগে স্যার বলছে 5 বছর আগে, তার মানে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। 5 বছর আগে তাদের অনুপাতটা কত ছিল স্যার 3:5:7, 3:5:7। তার আমি ধরে নিব এক্স এর বয়স ছিল 5 বছর আগে কত 3x, ওয়াই এর ছিল 5x, জেড এর ছিল কত স্যার, জেড এর ছিল 7x। এটা ছিল 5 বছর আগে। তার মানে দেখো আমি যদি তোমাকে বলি যে 5 বছর আগে তোমার বয়স ছিল 10 বছর, তাহলে আজকে কত হবে স্যার? 5 বছর আগে যদি তোমার 10 হয়ে থাকে তাহলে বর্তমানে কত হবে স্যার? বর্তমানে প্লাস 5 হয়ে যাবে, 15 বছর হবে। তার মানে সেম 5 বছর আগে যদি তাদের বয়স এত হয়ে থাকে, তার মানে আজকে বর্তমানে কত হয়ে যাবে স্যার 3x প্লাস 5। এর কত হয়ে যাবে ওয়াই এর 5x প্লাস 5। এর কত হয়ে যাবে স্যার 7x প্লাস 5। তার মানে বর্তমান বয়সটা তিনজনের পেয়ে গেলাম। এবার বর্তমান বয়সের যোগফলটা আমি বের করব। দেখো 3x প্লাস 5 প্লাস 5x প্লাস 5 প্লাস 7x প্লাস 5। তাহলে বর্তমান বয়সে তাদের সমষ্টিটা কত পেলাম এটা, কিন্তু আমাকে বলেছে তাদের বর্তমান বয়সের সমষ্টি 165, তার মানে এর মানটাই স্যার হয়ে যাবে কত 165। তার মানে তাদের বর্তমান বয়সের সমষ্টি আমরা এটা পেলাম, প্রশ্নে বলেছে 165, তাহলে কত করে দিব সমান 165। এখান থেকে দেখো 3x প্লাস 5x কত হয়ে গেল স্যার 8x, 8x আর 7x কত হয়ে গেল স্যার 15x, কত স্যার 15x। 5 5 10 আর 5 15 প্লাস হয়ে গেল 15 সমান 165। তাহলে দেখো 15x সমান এই 15টাকে যদি ওপারে পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে স্যার 165 থেকে 15 বাদ দিয়ে দাও, এই 15টা ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, যেহেতু এবার প্লাস আছে। তার মানে কত হয়ে যাবে 0 5 1, কত হয়ে যাবে 150। এবার দেখো 15x সমান 150, তাহলে এইপারে এপারে কাটাকাটি করো, 15 1 15 0, তাহলে x এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার 10। তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 10। তাহলে এখান থেকে স্যার আমাকে কি জিজ্ঞাসা করেছে, বলছে যে x এবং z এর বর্তমান গড় বয়স কত। তার মানে x আর z, x এর বর্তমান এবং z এর বর্তমান বয়সের গড় কত। তাহলে x এর বর্তমান বয়স কত ছিল স্যার 3x প্লাস 5, তাহলে এটা তো 5 বছর আগে ছিল, এটা 5 বর্তমান, এটা 3x প্লাস 5, তাহলে x এর মানটা 10 বসিয়ে দাও। তার মানে 3x প্লাস 5 যার জায়গাতে x এর মানটা 10, তাহলে 10 যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে স্যার 3 × 10, তাহলে 30 আর 5 35। তার মানে x এর বর্তমান বয়স পেয়ে গেলাম 35। তাহলে z এর স্যার কত পেয়ে যাবো, তার মানে z এরটা দেখো স্যার, z এর কত আছে আমার 7x, 7 ইন্টু x এর মান কত 7x মানে কি ইন্টু ইন্টু হয়ে আছে 7 × x প্লাস 5, তার মানে x এর মান 10, তাহলে 10 বসিয়ে দাও প্লাস 5, তবে 7 10 70 আর 5 হয়ে যাবে আমাদের 75। তাহলে বলেছে x এবং z এর বর্তমান বয়সের গড়, তাহলে বয়সের গড় কীভাবে বের করব, দুজনের বয়সের সমষ্টি, তার মানে 35 আর 75 সমষ্টি মানে কি যোগফল, দুজনের বয়সের যোগফল। তার মানে 75 আর 30, 30 আর 70 কত হয়ে গেল 100, 110, 110। তার মানে তাদের দুজনের বয়সের সমষ্টি কত পেয়ে গেলাম আমরা 110। এবার বাই কি দ্বারা ভাগ করে দিব স্যার, আচ্ছা 110 হবে কি দ্বারা ভাগ করে দিব না 2 দ্বারা, কতজন ব্যক্তি x আর z দুইজন ব্যক্তির কথা বলছে, 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে 55। তার মানে কত হয়ে গেল স্যার বয়সের গড়টা স্যার 55 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি স্যার তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এক দিক থেকে করব, আমাকে বলেছে যে তিনজনের বয়সের সমষ্টি স্যার 165 বছর। এবার 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5:7,
সেখান থেকে ধরে নেব যে 5 বছর আগে তাদের বয়স ছিল 3x 5x 7x, তাহলে 5 বছর আগে ছিল, তার মানে বর্তমান কত হয়ে যাবে, যোগ 5 করে দিব, যোগ 5 করে দিলাম, তার মানে বর্তমান বয়সটা পেয়ে গেলাম। এবার তাদের বর্তমান বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল করলাম, যার মানটা আমাকে বলে দিয়েছে 165 সমান 165। এখান থেকে ক্যালকুলেশন করব, x এর মানটা পাবো আমরা 10, তার মানে x এর মান যখন 10 পেয়ে গেলাম, তার মানে x এর বর্তমান বয়স কত হয়ে যাবে, x এর জায়গায় 10টা বসে দাও, তাহলে 3 × 10 সমান 30 প্লাস 5 35। x এর বয়স হয়ে গেল বর্তমান 35 বছর, জেড এর কত হয়ে যাবে 7 × 10 70 প্লাস 5 75, তার মানে হয়ে গেল স্যার কত 75। তাহলে বলেছে এক্স এবং জেড এর গড় বয়স কত, বর্তমান বয়সের গড় কত। তাহলে বর্তমান বয়সের গড় কীভাবে বের করবো স্যার, দুজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, তাহলে 35 আর 75 110 বাই কি দ্বারা ভাগ করে দিব, কতজন ব্যক্তি, 2 জন ব্যক্তি, তাহলে 2 দ্বারা ভাগ করে দিব, 2 দ্বারা ভাগ করে দিলে 55, তাহলে 55 হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের। চলো, আশা করি বুঝতে পেরেছো স্যার। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, এক্স এবং ওয়াই এর তৃতীয় সমানুপাতিক এবং এক্স ওয়াই জেড এর চতুর্থ সমানুপাতিকের অনুপাত 7:22 হলে জেড অনুপাত ওয়াই কত হবে, জেড অনুপাত ওয়াই এর মানটা কত আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো কার কার, জেড, আচ্ছা এক্স আর ওয়াই এর তৃতীয় সমানুপাতি, এক্স আর ওয়াই এর কি বলেছে তৃতীয় সমানুপাতি, আর এক্স ওয়াই জেড এর, এক্স ওয়াই জেড এর চতুর্থ সমানুপাতির অনুপাতটা আমাকে বলেছে কত স্যার 22, 7:22। তার মানে দেখো আগে এর তৃতীয় অনুপাতটা বের করো, এর তৃতীয় অনুপাত কিভাবে বের করবো স্যার, আমার দুটো সংখ্যা দিয়ে বলছে তৃতীয় অনুপাত বের করো, তার মানে তৃতীয় সমানুপাতিটা কি হয়ে যাবে, শেষে যে সংখ্যাটা আছে তার হয়ে যাবে 2 বার গুণ বা তার স্কোয়ার, বা তোমরা এখানে স্কোয়ারও করতে পারো, শেষের সংখ্যাটার স্কোয়ার বাই প্রথম সংখ্যাটা নিচে। তার মানে আমরা পেয়ে গেলাম এই দুটো সংখ্যার তৃতীয় সমানুপাতি, অনুপাত কি বলছে তৃতীয় সমানুপাতি এবং এক্স ওয়াই জেড এর চতুর্থ সমানুপাতি, তার মানে এর চতুর্থ সমানুপাতি কি হবে স্যার, এই শেষের দুটো সংখ্যার গুণফল অর্থাৎ ওয়াই গুণিত জেড বাই কি হয়ে যাবে প্রথম সংখ্যাটার নিচে। তার মানে এই দুটো সংখ্যার তৃতীয় সমানুপাত পেয়ে গেলাম এটা, আর এই তিনটে সংখ্যার চতুর্থ সমানুপাত পেয়ে গেলাম এইটা। তাহলে তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতির অনুপাতটা আমাকে বলেছে 7:22, 7:22, তাই তো স্যার, এটাই তো বলেছে আমাকে। তাহলে এখান থেকে দেখো এক্স এক্স কাটবে, এখানে ওয়াই, এখানে দুটো আছে তাহলে একটা থাকবে কেটে, তাহলে কত পেয়ে গেলাম ওয়াই অনুপাত জেড সমান কত পেয়ে গেলাম স্যার 7:22। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে প্রশ্নে 7:, আচ্ছা ওয়াই জেড ইস টু, আচ্ছা জেড ইস টু ওয়াই বলেছে, আমরা পেলাম এখানে ওয়াই ইস টু জেড, আর আমাকে প্রশ্নে বলেছে স্যার জেড ইস টু ওয়াই, তাহলে এটাকে উল্টে যাও, জেড অনুপাত ওয়াই করে দিলে কি হয়ে যাবে, এটাও উল্টে যাবে, 2টা 22 ছিল, 22টা এপারে লিখো অনুপাত 7টা ওপারে লিখো, তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হয়ে গেল, জেড অনুপাত ওয়াই হয়ে গেল 22:7। তোমরা কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ওয়াই অনুপাত জেড বাবার মানটা বসিয়ে দিও না, আগে প্রশ্ন কি বলেছে জেড অনুপাত ওয়াই, আর আমরা পেয়েছি ওয়াই অনুপাত জেড, তাহলে এটাকে যদি এভাবে উল্টে দিই তাহলে এটাকে এভাবে উল্টে দাও, হয়ে যাবে 22:7 উত্তর আমাদের। চলো পরের প্রশ্ন স্যার, তাহলে তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতে কিভাবে বের করতে হয় আগের ক্লাসে আমি বলেছিলাম এর আগে। চলো আশা করি এই জায়গাতে অসুবিধা হবে না তোমাদের, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে তোমরা। চলো কি বলছে, দুটি সংখ্যার মধ্যে অনুপাত 3:5, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে বলতে কি স্যার, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত বলেছে আমাকে 3:5। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত আমাকে বলছে 3:5, তারপরে কি বলছে ওই সংখ্যাগুলোর লসাগু যদি 240 হয় তাহলে সংখ্যা দুটি কি লসাগু, অর্থাৎ এলসিএম যাকে আমরা লোয়েস্ট কমন মাল্টিপল বলি, যেটা এলসিএম অর্থাৎ লসাগু বলে দিয়েছে স্যার কত 240। তাহলে দেখো দুটো সংখ্যার অনুপাত বলেছে 3:5, তার মানে একটা ধরে নেব আমি 3x, একটা ধরে নেব কি স্যার 5x, এক্স দ্বারা এক্স লাগিয়ে দিব, একটা সংখ্যা 3x একটা সংখ্যা 5x, তাহলে এই দুটো সংখ্যার লসাগু কি হয়ে যাবে স্যার, এই দুটো সংখ্যার লসাগু হয়ে যাবে, দেখো এই টাইপের যখনই সংখ্যা থাকবে আর লসাগু, তাহলে তোমরা কিভাবে বের করবে দেখে নাও। আগে আমরা দেখবো যে এই আর এই দুটো সংখ্যাতে স্যার কি কি কমন আছে, দেখো এক্স এখানেও আছে এক্স এখানেও আছে, তার মানে আমরা একবারই লিখবো এক্স। যদি এখানে আরও অন্য সংখ্যা থাকতো তাহলে দেখতাম যে সবটি সংখ্যার মধ্যে আমার কমন কি আছে সেটাকে লিখবো, কমনটাকে একবারই লিখবো, এখানেও এক্স এখানেও এক্স, দুই জায়গাতে এক্স মানে একবারই আমি এক্স লিখবো। এবার যেগুলো কমন নেই সেগুলো গুণ করে বসে দাও, গুণ 3 এখানে আছে 3 এখানে আছে নেই, তার মানে 3 গুণ করে বসে দাও, 5 এখানে আছে নেই, তাহলে 5 গুণ করে বসে দাও, তাহলে কত হয়ে গেল 3 × 5 = 15 আর এক্স,
তার মানে হয়ে গেল 15x। তার মানে লসাগুটা কত পেয়ে গেলাম স্যার? এই দুটো সংখ্যার লসাগু পেয়ে গেলাম আমরা 15x। প্রশ্নে বলেছে আমার 240, তারপরে এটা কি হয়ে যাবে 240 এর সমান। আমরা লসাগুটা পেলাম 15x আর প্রশ্নে বলছে 240, তাহলে 15x এর মানটা কত হয়ে যাবে 240। তাহলে x এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার 240/15। 5 দ্বারা কাটো 3, 5 দ্বারা 4 5 20, 5 8 40, 3 দ্বারা 3 1 3, 3 6 18 16। এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম স্যার 16। তাহলে কি বলছে আমাকে, তাহলে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি কি কি? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম স্যার 16, তার মানে একটা সংখ্যা কি ছিল 3x, তার মানে 3 ইন্টু এক্স এর মান কত 16, তাহলে 3 16 48। একটা সংখ্যা হয়ে গেল 48 আর একটা কি ছিল স্যার 5x, তাহলে 5 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত 16, 5 16 80। তার মানে একটা 48 স্যার, একটা 80। কোথায় রয়েছে স্যার অপশন দেখো, কত থাকে অ্যান্সার স্যার? অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো স্যার পরের প্রশ্ন দেখবে। লসাগুটা কিভাবে করতে হয় দেখে নিলে চলো, আর একটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কনসেপ্ট আজকে ক্লিয়ার করে দেবো আমি, যেন পরের অঙ্কতে তোমরা নিজে থেকে করতে পারো না আটকে যাও। যদি আমাকে এই টাইপের স্যার অঙ্ক দেওয়া থাকে 2x 4x 3x 5x, এর লসাগু কি হবে, এই চারটা সংখ্যার লসাগু কি হবে? তাহলে দেখো এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, তার মানে এই এক্সগুলোর জন্য একটা এক্স চলে আসবে কমন। এবার দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে দেখো 2 লিখলাম, এক্সট্রা যেহেতু এখানে চলে এসছে সেজন্য আর এক্সট্রাকে লিখবো না। 4কে কি লিখতে পারি স্যার 2 গুণ 2, তাই তো? ভেঙে লিখো আগে। 3কে কি লিখতে পারি শুধুই 3 লিখতে পারি, 5কে কি লিখতে পারি শুধু 5ই লিখতে পারি। তার মানে দেখো 2 কতবার আছে 1 1, আর এগুলোতে আছে নেই, তার মানে এই দুটো 2 এর জন্য একবারই 2 পড়বে বসবে গুণিত। এবার দেখো এই দুইটা একলাই ছিল আমার, সেই জন্য এই দুইটা আর একবার বসে যাবে গুণ। 3টা কোনো জায়গাতে নেই, মানে 3 একবার বসে যাবে। 5 কোনো জায়গাতে নেই, 5 বসে যাবে। তাহলে কত হয়ে গেল 3 5 15, 15 2 30, 30 2 60, 60 x 2 4, 3 4 12, 5 12 60, 60 এক্স হয়ে গেল আমাদের লসাগু। এইভাবে লসাগু। আর একটা এক্সাম্পল তোমাদেরকে বলে দিচ্ছি আমি, দেখো যদি এই টাইপের থাকে 3x স্কোয়ার 4x কিউব 2x, এর লসাগু কি হয়ে যাবে? আগে স্যার ভেঙে নাও সংখ্যাটাকে। 3x স্কোয়ার মানে কি স্যার x গুণিত x, তাই তো? 4কে আমরা কি লিখতে পারি 2 গুণিত 2, একেবারে ছোট আকারে ভেঙে লিখো 2 গুণিত 2। এক্স কিউব মানে কি স্যার এক্স গুণিত এক্স গুণিত এক্স, মানে 3 বার এক্স এর গুণফল এক্স কিউব, মানে পাওয়ার যত থাকবে তো এবার গুণ করে বসাবো, কমা এখানে কি ছিল এই সংখ্যাটা 2x, 2 গুণিত এক্স। তার মানে দেখো এবার 3, দেখো 3 এখানে আছে, 3 আর কোথায় আছে, আছে কি এখানে 3 নেই, তার মানে 3 লিখে দাও গুণ। এবার দেখো এক্স এখানে আছে, একটা এক্স এখানে খোঁজো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তার মানে 3টা এক্সের জন্য একটা এক্স। এবার ফের দ্বিতীয়টাতে যাও, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে নেই, তার মানে এই দুটোর জন্য একবার এক্স। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এই দুটো যেগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো নিচে দাগ নিয়ে দাও ইন্টু 2। এবার দেখো আবার এর পরেরটাতে যাবো, এখানে 2 আছে আর এর জন্য 2 নেই, তার মানে এই দুটাও বসে যাবে। তারপরে দেখো আর বাকি কি থাকলো, শুধু এখানে একটা এক্স বাকি রয়েছে, তার মানে এই এক্সটাকে বসিয়ে দিব। তাহলে দেখো 3 2 6, 6 2 12, 12 হয়ে গেল এক্স গুণিত এক্স গুণিত এক্স কি হয়ে গেল স্যার এক্স কিউব, তার মানে 12 এক্স কিউব হয়ে গেল কি আমাদের লসাগু। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো স্যার। এইভাবে এই টাইপের অঙ্ক দিলে আগে তোমরা এইভাবে লসাগুগুলো বের করবে, আর লসাগুর মানটা বলে দেওয়া থাকবে, তাহলে এটার মানটা সেই মানটার সমান করে দিবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা তোমাদেরকে বার করতে হবে। আশা করি তোমরা লসাগুটা বের করতে শিখে গেছো। চলো আর গসাগু বলতে গেলে স্যার কি করবো, চলো তোমাদেরকে আমি গসাগুটাও দেখিয়ে দিই স্যার, কারণ দুটো কনসেপ্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি বলে 3x, 4x এর গসাগু কি স্যার হবে, তাহলে দেখো কি কমন আছে এক্স। এবার 3 এখানে আছে, 3 এখানে আছে কি নেই, তার মানে আমরা নিতে পারবো না। 4 এখানে আছে, এখানে নেই, তার মানে আমরা নিতে পারবো না। গসাগুর ক্ষেত্রে মনে রাখবে যে দুটো সংখ্যা বা যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যা থেকে আমাদের যেগুলো কমন আসবে, প্রত্যেকটা সংখ্যাতে 3টা থাকলে 3টাতেই ওই সংখ্যাটা থাকতে হবে, 4টা থাকলে 4টাতেই থাকতে হবে। তাহলে যে জিনিসটা আমাদের কমন আসবে সেটা নিতে পারবো আমরা গসাগু হিসেবে, আর লসাগু হিসেবে যেগুলো কমন আসবে সেগুলোকে একবারই, বাকি যেগুলো কমন আসবে না সেগুলোকে গুণ আকারে লিখে দেবো। তাহলে গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্যটা বুঝতে হলে কিভাবে বের করবো এখানে, চলো পরের প্রশ্নতে কি বলছে, দুটি সংখ্যা, আচ্ছা এটা তো করলাম আমরা। কি বলছে, যদি এ তার আয়ের 1/3 সঞ্চয় করে, এ তার আয়ের 1/3 সঞ্চয় করে, কথার অর্থ কি স্যার
3 ভাগের মধ্যে 1 ভাগ সঞ্চয় করছে, তার মানে তুমি ধরে নাও যে এর জায়গাতে তুমি আছো, তুমি 3 টাকার মধ্যে 1 টাকা সঞ্চয় করছো, অর্থাৎ ব্যাংকে স্যার জমা করছো। 3 টাকার মধ্যে 1 টাকা তুমি ব্যাংকে জমা করলে, এটা তার মানে তুমি খরচা করলে কত টাকা স্যার? 3 টাকার মধ্যে 1 টাকা জমা করছো, তাহলে খরচা করছো কত, খরচ করছো কত স্যার? বাকি টাকাটা 3 থেকে 1 বাদ দিয়ে দাও, তার মানে 2 টাকাটা তুমি খরচ করছো। আর বলছে প্রশ্নে কি সঞ্চয় করে প্রতি মাসে 15,600 খরচ করে। প্রশ্নে বলে দিয়েছে যে সে প্রতি মাসে 15,600 খরচ করে, আর এখানে আমরা খরচ কত পেয়েছি 2, তার মানে এই 2 এর মানটাই কত হয়ে যাবে স্যার? 15,600। তাহলে 1 এর মানটা কত হয়ে যাবে স্যার? 15,600/2। তাহলে এখান থেকে কাটাকাটি করো, পেয়ে যাব 7, 8, 0, 0, তার মানে 1 ইউনিটের মানটা পেয়ে গেলাম আমরা 7,800। তাহলে আমাকে কি বলেছে প্রতি মাসে সঞ্চয় কত, তাহলে সঞ্চয় অর্থাৎ জমা কত করছিল 1, তার মানে 1 এর মানটা কত পেলাম আমরা? 7,800। তার মানে সে প্রতি মাসে স্যার কত জমা করছিল? প্রতি মাসে জমা করছিল 7,800 টাকা। এভাবে আমরা পেয়ে গেলাম উত্তর। চলো স্যার পরের প্রশ্ন দেখবে। চলো কি বলছে, দুটি ট্রেন 124 মিটার এবং 116 মিটার লম্বা যথাক্রমে 28 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটে আসছে। মিলিত হওয়ার পর, অর্থাৎ একই স্থানে যখন তারা মিলিত হচ্ছে, একে অপরের সঙ্গে একেবারে লাগালাগি যখন হচ্ছে, মিলিত হচ্ছে, মুখোমুখি হচ্ছে, তখন বলছে মিলিত হওয়ার পর একে অপরকে অতিক্রম করতে, মিলিত হওয়ার পরে অর্থাৎ মুখোমুখি আসার পরে তারা একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে আমাকে জিজ্ঞাসা করেছে। চলো স্যার প্রত্যেকে এই প্রশ্নটা আমাকে করে দেখাবে। খুব সহজ প্রশ্ন রয়েছে, এর আগের প্র্যাকটিস সেটে কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি এই টাইপের প্রশ্ন, প্রত্যেকে করে দেখাবে। চলো অ্যান্সার করো স্যার, চলো আমি সরে যাচ্ছি, তোমরা অ্যান্সার করো। চলো স্যার একবার এই প্রত্যেকে অ্যান্সারটা করবে স্যার, একবার প্রত্যেকে অ্যান্সারটা করে আমাকে জানাবে, উত্তর প্রত্যেকে লিখবে স্যার কমেন্টে। চলো একবার প্রত্যেকে স্যার অ্যান্সারটা করবে। চলো টাইম আউট। এবার দেখো আমার সঙ্গে, দেখো এই প্রশ্নটা করার জন্য এতটুকু সময় যথেষ্ট ছিল। কি বলছে, দুটি ট্রেন 124 মিটার, একটা ট্রেন রয়েছে 124 মিটারের, আর একটা ট্রেন রয়েছে কি আমার 116 মিটারে, 116 মিটারে, যাদের একটার বলছে 28 কিমি পার ঘন্টা গতিবেগ আর একটার বলছে 44 কিমি পার ঘন্টা গতিবেগ। তাহলে তারা যখন মুখোমুখি হবে, মিলিত হওয়ার পরে একে অপরকে ক্রস করার জন্য কতক্ষণ সময় নেবে, তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ যদি করে দিই তাহলে আমরা পেয়ে যাব কতক্ষণ সময় নেবে একে অপরকে ক্রস করতে। তাহলে স্যার ডিস্টেন্সটা কত হয়ে যাবে স্যার, দূরত্বটা? যখনই এই টাইপের আমরা প্রশ্ন দেখতে পাবো যে দুটো ট্রেন মুখামুখি এসে একে অপরকে ক্রস করছে, তাহলে তাদের দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, দূরত্বটা কত হয়ে যাবে? দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তাহলে কত স্যার? 124 + 116। দুটি ট্রেনের যোগফল বাই দূরত্বটা কি স্যার? 28 আর 44। যেহেতু তারা একে অপরের বিপরীতে আসছে, একে অপরের দিকে আসছে, সেই জন্য দুটো স্পিড আমার যোগ হয়ে যাবে, তাহলে 28 + 44। যদি তারা একই দিকে যেত তাহলে বিয়োগ হয়ে যেত, তাহলে 28 + 44। তাহলে এখানে দেখো একটা জিনিস বোঝার আছে, দূরত্ব দেওয়া আছে স্যার মিটারে আর স্পিড দেওয়া আছে কিমি পার ঘন্টাতে। তাহলে আমাদেরকে কি করতে হবে স্যার, কিমি পার ঘন্টাটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে আমাকে পরিণত করতে হবে। যেহেতু দূরত্ব মিটারে আছে আর মিটারের সঙ্গে কার সম্পর্ক, মিটার পার সেকেন্ডের, সেই জন্য কিমি পার ঘন্টাটাকে আমরা করে দেবো মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে পরিণত করার জন্য কি করতে হয় স্যার, বলেছিলাম 5/18 দ্বারা গুণ, 5/18 দ্বারা গুণ। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যখনই করবো 5/18 দ্বারা গুণ, আর মিটার পার সেকেন্ড থেকে যখন কিমি পার ঘন্টাতে করবো তখন উল্টোটা দ্বারা গুণ, অর্থাৎ 18/5 দ্বারা গুণ। তাহলে চলো কত হয়ে যাবে স্যার, 6 4 0 4, হাতে থাকলো 1 2 3 আর 1 4 2, 240 বাই 28 আর 44 হয়ে যাবে স্যার 72 গুণিত 5/18। তাহলে কাটো 4 18 72, 4 আর 5, তার মানে 4 দ্বারা দেখো 4 6 24 0, 5 12 60, তার মানে স্যার কত লাগবে 12 সেকেন্ড। সেকেন্ডে স্যার উত্তর হবে কত, উত্তর হয়ে গেল স্যার 12 সেকেন্ড হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই একটা ট্রেন একে অপরের দিকে আসবে বা বিপরীতে, একে অপরের দিকে আসা আর যদি বলে বিপরীতে আসছে, দুটি ট্রেন বিপরীত দিকে চলছে, তাহলে কি হয়ে যাবে স্যার একই। একে অপরের দিকে আসা আর বিপরীতে আসা স্যার একই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, দুটি ট্রেনের যোগ, দূরত্বের যোগফল, দৈর্ঘ্যের যোগফল বাই স্পিডটা কি হয়ে যাবে, দুটি ট্রেনের স্পিডের যোগফল হয়ে যাবে। এবার স্পিড যদি আমার কিমি পার ঘন্টাতে থাকে আর দূরত্ব যদি মিটারে, তাহলে স্পিডটাকে আমাদের মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। আর সেটা করার জন্য কি করতে হবে আমি বললাম। চলো স্যার পরের প্রশ্ন দেখবে।
কি বলছে, মনু 1260 টাকায় দুটি ফ্যান কিনেছে, একটি ফ্যান 15% লাভে এবং অন্যটি 9% ক্ষতিতে বিক্রি করে। সে পুরো লেনদেনে লাভ বা ক্ষতি করে না। প্রতিটি ফ্যানের ক্রয় মূল্য কত? অর্থাৎ দুটো ফ্যান কিনেছে কত টাকাতে স্যার? দুটো ফ্যান কিনেছে আমার কততে? 1260 টাকাতে। কততে স্যার? 2160 টাকাতে। 2160 টাকাতে। তার মধ্যে একটি ফ্যান কি করছে আমার 25% লাভে বিক্রি করছে। একটি ফ্যান কি করছে, সরি 15% লাভে বিক্রি করছে, আর অপরটা করছে আমার 9% ক্ষতিতে। তাহলে বলছে পুরো লেনদেনে, অর্থাৎ এই যে বেচা কিনা করলো লাভ ক্ষতিতে, সম্পূর্ণ বেচা কেনার পর সে দেখছে তার কোনো লাভও হচ্ছে না, কোনো লসও হচ্ছে না। তাহলে সে প্রত্যেকটা ফ্যান, প্রতিটি ফ্যান, অর্থাৎ দুটো ফ্যান যে কিনেছিল, তাহলে প্রত্যেকটা ফ্যান কত টাকাতে করে কিনেছিল আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে বেসিকভাবে যদি আমরা করতে যাই, তাহলে আমরা ধরবো যে একটা ফ্যানের দাম এক্স, একটা ফ্যানের দাম ওয়াই। তাহলে দুটো ফ্যানের দাম কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই, যার মানটা বলে দিয়েছে 2160 টাকা স্যার, 2160 টাকা। এখান থেকে একটা ফ্যানের দাম পেয়ে গেলাম 2160, দুটো ফ্যানের যোগফল কত হয়ে গেল? 2160। তার মানে একটা ফ্যানের দাম কত হয়ে যাবে স্যার? 2160 বাই ওয়াই। এখান থেকে একটা ফ্যানের দাম পেলাম আমরা এক্স, আর একটা পেলাম 2160 বাই ওয়াই। এখান থেকে একটা ফ্যান বিক্রি করছে স্যার কত? একটা ফ্যান বিক্রি করছে 15% লাভে। তার মানে লাভটা কত হয়ে যাবে? 15/100। আর যেহেতু তার বেচা কিনায় কোনো লাভ বা লস হচ্ছে না, তার মানে এর লাভ এবং এর লসটা এই ফ্যানটা, এই দামের ফ্যানটা বিক্রি করে যেটা লস হবে তার সমান হয়ে যাবে। অর্থাৎ 2160 মাইনাস ওয়াই গুণিত 9% ক্ষতিতে, মানে 9/100। তার মানে এই দুটো হয়ে যাবে স্যার আমাদের সমান। কিন্তু স্যার এইভাবে না করে আমরা কিভাবে করব? দেখো, এইভাবে করতে যদি যাই অনেক বড় হয়ে যাবে স্যার। বেসিকটা আমি বলে দিলাম যে তোমরা এইভাবে করতে পারো, কিন্তু চলো আমি তোমাদেরকে সেকেন্ডে করার উপায় বলে দিচ্ছি। দেখো, 2160 টাকার জিনিস, এটা আমার দেখার প্রয়োজনই নেই। একটা ফ্যান বিক্রি করছে 15% লাভে, একটা বিক্রি করছে 9% ক্ষতিতে। তাহলে লাভ এবং ক্ষতির অনুপাতটা বের করবো। তারপরে অনুপাত কত হয়ে যাবে? কাটো 3 দ্বারা, 3 3 নয়, তার মানে একেও 3 দ্বারা কাটতে হবে আমাদের। 3 5 15। তার মানে 3 দ্বারা দুটোকে ভাগ করলাম, একে ভাগ করলে 5 পাবো, একে ভাগ করলে 3 পাবো। তার মানে 5:3 হয়ে গেল। তার মানে এই যে দুটো আমরা লাভ এবং ক্ষতির অনুপাতটা পেলাম, এদের যোগফল 5 যোগ 3 সমান পেয়ে যাবো 8। এই যে 8টা পেলাম, এই 8-এর মূল্যটাই হয়ে যাবে, এই 8-এর মানটাই হয়ে যাবে আমাদের 2160 টাকা। এই 8-এর মানটাই হয়ে যাবে 2160। তাহলে 1-এর মানটা হয়ে যাবে 2160 বাই কত স্যার? 8। তার মানে কাটাকাটি করো, কত হয়ে যাবে? 8 2, আচ্ছা সরি 2160, 8 2 16, 7 8 56 0 270। তার মানে 1 ইউনিটের মান পেয়ে গেলাম 270। তাহলে বলেছে প্রতিটি ফ্যানের দাম কত? তার মানে একটা ফ্যানের দাম 5, একটার দাম আমরা ধরে নিব 3। তার মানে দেখো এই ফ্যানের দাম কত হয়ে যাবে? 270। 1 ইউনিটের মান যেটা পাবো সেটাকে আমরা গুণ করে দিব দুটোর সঙ্গে। তার মানে 5-এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 0, 5 7 25 5 3, 5 2 10, 3 13। তার মানে একটার দাম পেয়ে গেলাম 1350, আর একটার দাম কি স্যার ছিল? 270 গুণিত 3 করে দেব। 3 7 21-এর 1 হাতে হলো 2, 3 6 8, 810। তার মানে একটার দাম পেয়ে গেলাম স্যার 1350, একটার দাম পেয়ে গেলাম আমরা কত স্যার? 810 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে স্যার সেকেন্ডে উত্তর আসবে এইভাবে করতে গেলে। এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, এত পার্সেন্ট লসে বিক্রি করছে। এখান থেকে আমরা দুটো লাভ আর লসের কি বের করে নিব স্যার? দুটো লাভ আর লসের অনুপাতটা বের করে নিব। এবার যে অনুপাতটা পাবো তাদের যোগফলটাই হয়ে যাবে আমার 2160-এর সমান। তার মানে 8-এর মান যদি 2160 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 8 দ্বারা ভাগ করবো 270। তার মানে এই যে 270টা পেলাম 1 ইউনিটের মান, তাহলে এই 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 5 দ্বারা গুণ করবো 1350। তার মানে একটা ফ্যানের দাম হলো 1350, অপর ফ্যানটা স্যার কত? 3 দ্বারা গুণ করে দিব, পেয়ে যাবো 810। তার মানে একটার দাম হয়ে গেল 1350, একটার দাম হয়ে গেল স্যার 810। এইভাবে স্যার তোমরা পরীক্ষা হলে একবারে কম সময়ের মধ্যে করে আসতে পারবে উত্তরটা। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন। চলো, কি বলছে? 17 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা এবং 34 দ্বারা বিভাজ্য বৃহত্তম 2 অঙ্কের সংখ্যার লসাগু খুঁজি। একেবারে স্যার সহজ প্রশ্ন রয়েছে, কিন্তু তোমরা প্রত্যেকে একই জায়গায় ভুল করবে, যে সংখ্যাটা খুঁজে পাবে না যে কি হবে। তাহলে দেখো, 17 দ্বারা বিভাজ্য অর্থাৎ 17 দ্বারা ভাগ যাবে এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে 3 অঙ্কের স্যার সংখ্যা আগে কি? দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি জানি স্যার? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। যেহেতু দেখো কটা অঙ্ক রয়েছে? 1 2 3, 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে বলবো আমরা 3 অঙ্কের সংখ্যা। এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে যাবে?
100। আর যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 3টে নয়। তাহলে আগে দেখবো আমরা 17 দ্বারা ভাগ হতে হবে। তাহলে 17 দ্বারা কি 100 ভাগ হবে? হবে না। তার মানে ক্ষুদ্রতম বলেছে। তার মানে তুমি 101 নিয়ে দেখো তো 17 দ্বারা কি ভাগ যায়? যায় না। তার মানে এবার 102 নিয়ে দেখো, তার মানে 17 দ্বারা কি ভাগ যায়? অবশ্যই যায় স্যার 17 দ্বারা। 6 দ্বারা, 6 7 42 2 4, 6 1 6 আর 4 10, তার মানে 102। তার মানে 17 দ্বারা এটা ভাগ যাচ্ছে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হয়ে যাবে স্যার? 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে গেলাম আমরা কত? 102। এবার কি বলেছে? 34 দ্বারা বিভাজ্য বৃহত্তম 2 অঙ্কের সংখ্যা। এবার 2 অঙ্কের সংখ্যা স্যার কি স্যার? 10 থেকে শুরু করে 99 পর্যন্ত হচ্ছে আমার 2 অঙ্কের সংখ্যা। তাহলে 34 দ্বারা ভাগ যাবে এরকম, তাহলে 34 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 3 অঙ্কে না। তার মানে 100-র ওপারে যাবে না, 100-র নিচে হবে। তার মানে দেখো 34 দ্বারা ভাগ যাও মানে কি? 34-এর গুণিতকগুলো লিখো। 34-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 6 8। 3 দ্বারা যদি গুণ করি স্যার কত হয়ে যাবে? 3 4 12, 2 হাতে হলো 1, 3 থেকে 9 10। তাহলে দেখো 2 দ্বারা গুণ করছি তাহলে 68 হচ্ছে। তার মানে এই 68টা আমার 34 দ্বারা ভাগ যাবে। এবার 3 দ্বারা গুণ করছি তো 102। তার মানে এটা কত অঙ্কের হয়ে যাচ্ছে? 1 2 3, 3 অঙ্কের হয়ে যাচ্ছে। আমাকে বলেছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে আমরা 2 এর সঙ্গে গুণ করছি 68 পাচ্ছি, 3 এর পরের সঙ্গে গুণ করছি তাহলে 102 পাচ্ছি। তার মানে আমাদের 2 অঙ্কের কোথায় গিয়ে আটকে যাচ্ছে? 68-এ। এটা তো 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তার মানে এটা তো নিতে পারবো না। তার মানে আমরা কত নিব? 68। তার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 34 দ্বারা ভাগ যাবে সেটা কি হয়ে গেল? 68। তার মানে আমরা 17 দ্বারা ভাগ যাবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম 102, আর 34 দ্বারা ভাগ যাবে এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 68। তাহলে এদের লসাগু বের করতে হবে। তাহলে 102 আর 68 এর স্যার লসাগু কত হয়ে যাবে? 2 দ্বারা 5 1, 3 4, 17 দ্বারা 3 2। তাহলে কত হয়ে যাবে স্যার? দেখো 17 2 34 আর 6 গুণ করে দিলে হয়ে যাবে 204। 3 2 6, 6 2 12, 7 2 14, হ্যাঁ 204 হয়ে যাবে স্যার কি আমাদের অ্যান্সার? 204 হয়ে যাবে স্যার অ্যান্সার। কোথায় রয়েছে? অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমাদেরকে বের করতে হবে। শুধু খেয়াল রাখবে 2 অঙ্কের আর 3 অঙ্কের বলেছে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। আজকের ক্লাসের শেষ অঙ্ক কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য 1 লক্ষ টাকার মোট পরিমাণ কত হবে? অর্থাৎ 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 লক্ষ টাকা 3 বছর পরে কত টাকা হয়ে যাবে? তাহলে দেখো কত পার্সেন্ট স্যার? আমি কি বলেছিলাম? সুদের হারটাকে নিয়ে কথা আমরা কাজ করব। সুদের হার কত বলেছে? 10%। 10% মানে কি স্যার? 10/100, যেটাকে কাটাকাটি যদি করি তাহলে কত পেয়ে যাবো? 1/10। তার মানে বার্ষিক বলেছে মানে বছরে। তার মানে 10 টাকাটা 1 বছর পরে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই 10 টাকাটা 1 বছর পর মোট কত হয়ে যাচ্ছে সুদে আসলে? 10 আর 1 11 হয়ে যাচ্ছে। এই 10 টাকাটা 1 বছর পর কত হয়ে যাচ্ছে? 11। তার মানে 1 লক্ষ টাকা। 1 লক্ষ মানে কটা শূন্য হয়ে যাবে স্যার? 5টা। এই 1 লক্ষ টাকাটা 1 বছর পর কত হয়ে যাবে? 10 টাকা যদি 11 টাকা হয়ে যায় তার মানে 1 লক্ষ কত হয়ে যাবে? 11/10। যেহেতু বলেছে 3 বছরের হিসাব তার মানে 3 বার গুণ করে দেব। কাটাকাটি করব 0 0 0 0 0 0, 3টা 0 3টা 0 কাটলো। গুণ করলে 11 আর 11 121, আর 121কে যদি 11 দ্বারা গুণ করি 11 কে 11, 22 3 22, 11 1 11 1, 11 2 22 আর 23-এর 3 হাতে থাকলো 2, 11 কে 11 12 13 আর দুইটা সংখ্যা দুইটা শূন্য বসে দাও। তার মানে হয়ে যাবে এত টাকা। কত টাকা হয়ে যাবে স্যার? এত টাকা। তার মানে 1 লক্ষ টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে স্যার কত হয়ে যাবে? 3 বছর হয়ে যাবে 1,33,100 টাকা। চক্রবৃদ্ধি সুদের জয়টা অঙ্ক থাকবে স্যার একেবারে আমাদের বোনাস পয়েন্ট, সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। তাহলে চক্রবৃদ্ধি কত হয়ে যাবে স্যার? টাকাটা 1,33,100 টাকা হয়ে যাবে। কিভাবে স্যার? 10% সুদ বলেছে। 10% মানে হচ্ছে 1/10। 10 টাকাটা 1 বছর পরে 1 টাকা সুদ হবে। তার মানে টাকাটা মোট কত হয়ে যাবে? 10 আর 1 টাকা সুদ। তার মানে সুদে আসলে হয়ে গেল 11 টাকা। 10 টাকাটাও হয়ে যাচ্ছে 11 টাকায় 1 বছর পরে। তাহলে 1 লক্ষ টাকা কত হয়ে যাবে? 1 লক্ষ টাকাটা হয়ে যাবে 11/10 1 বছরে। তাহলে 3 বছরের হিসাব বলেছে, তার মানে 3 বার গুণ করে দাও। ক্যালকুলেশন করবে 1,33,100 টাকা। এটা গেল সবচেয়ে সহজভাবে করার উপায়। এবার যদি এটাও না বুঝতে পারো তাহলে দেখে নাও 10% হারে বৃদ্ধি পাচ্ছে মানে 10 টাকাটা 1 বছর পর ক টাকা সুদ হচ্ছে? 11 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে স্যার? 10 আর 1 11 টাকা হয়ে যাচ্ছে। 10 টাকা প্রিন্সিপাল অর্থাৎ মূলধন যদি 10 টাকা লাগাও তাহলে 1 বছর পরে অ্যামাউন্ট অর্থাৎ সুদে আসলে কত পাবে? 11। তার মানে কত বছরের কথা বলেছে স্যার? 3 বছর। তার মানে 3 বার লিখো 10 11। তার মানে এটির গুণফল 10 গুণিত 10 গুণিত 10, এই 3টা 11 গুণফল 11 গুণিত 11 গুণিত 11। তার মানে মূলধনটা এটাও পেলাম আর অ্যামাউন্টটা এত, কিন্তু মূলধন কত বলেছে আমার? 1 লক্ষ। তার মানে এই
10 গুণিত 10 গুণিত 10, অর্থাৎ আমরা মূলধন এখানে এটা পেলাম, কিন্তু প্রশ্নে বলেছে 1 লক্ষ। এটার মানটা কত হয়ে যাবে স্যার? 1 লক্ষ। তার মানে 1 এর মান কত হয়ে যাবে? 10 গুণিত 10 গুণিত 10, এটা নিচে চলে আসবে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? 10 লক্ষ টাকাটা 3 বছর পর কত হবে? অ্যামাউন্ট কত হচ্ছে স্যার? 3টা 11 গুণফল, তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11, অর্থাৎ এটার মান কত হয়ে যাবে? এটার মান হয়ে যাবে ইন্টু 11, ক্যালকুলেশন করবে 1,33,100 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যেভাবে করতে পারো এইভাবে করো, এভাবে করো, যেটা বুঝতে পারলে তুমি সেভাবে করো স্যার। আশা করি তোমরা পুরো ক্লাসের প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো স্যার। এবং তোমাদের কাজ যেটা হবে ক্লাস শেষ হওয়া মাত্র, আমি প্রত্যেক দিন বলছি এবং আমি যতদিন ক্লাস করাবো স্যার বলবো, কারণ এটা আমার দায়িত্ব, যে তোমরা ক্লাস শেষ হওয়া মাত্র প্রত্যেকটা প্রশ্ন একবার রিভিশন করবে। তাহলে রিভিশন করতে গেলে স্যার তোমাদের বেসটা একেবারে ক্লাসের মধ্যে একই সঙ্গে তোমাদের প্র্যাকটিস, রিভিশন এবং আর একবার রিভিশন হয়ে যাবে। এইভাবে যেহেতু আমাদের সময় বেশি নেই, এই প্র্যাকটিস সেটটা করে আমরা যেন পরীক্ষা হলে ফুল মার্কস তুলতে পারি গণিতে, সেই জন্য আমরা এইভাবে স্যার আমরা নিয়ে চলবো প্রত্যেকটা জিনিস। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করব, বাকি একটা কিছু থাকবে না। বাকি নাম ফাঁকি স্যার মনে রাখবে, কোনো কিছু আমরা বাকি রাখবো না। প্রত্যেক দিন আমরা একই রকম কাজ করে যাব, তাহলে পরীক্ষা হলে গিয়ে আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো যতদিন বাকি আছে এই বাকি সময়ের মধ্যেও। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক স্যার ভালো করে বুঝতে পারছো। যদি কোনো জায়গাতে না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই স্যার তোমরা লাইক করে দেবে এবং ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেমন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। যতক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।